দক্ষিণ গাজায় 3টি ইসরায়েলি মেরাকাবা ট্যাঙ্ক ধ্বংস করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন। শনিবার দলটির সামরিক শাখা আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে এই তথ্য দেয়। আনাদোলু এজেন্সি জানিয়েছে, আল কাসাম ব্রিগেডস বলছে তাদের যোদ্ধারা দক্ষিণ গাজার রাফার উপকণ্ঠে আবু জর গিফারি মসজিদের কাছে বেশ কয়েকটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছে। ওই হামলায় তারা ইয়াসিন 105 ব্যবহার করে 3টি মেরাকাবা ট্যাঙ্ক ধ্বংস করে। রাফায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা এবং ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। সেখানে ইসরায়েলি সেনাবাহিনী 6 মে থেকে একটি সামরিক আক্রমণ শুরু করেছিল। গাজায় যুদ্ধবিরতির আলোচনা স্থগিত করল মধ্যস্থতাকারীরা। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির বিষয়ে টানা 3 দিন ধরে গভীর আলোচনার পরও গ্রহণযোগ্য কোনো ফলাফল না আসায় আলোচনা স্থগিত করেছেন মধ্যস্থতাকারী দেশগুলো। দুই মিশরের নিরাপত্তা সূত্র শনিবার গণমাধ্যমকে এই তথ্য দিয়েছে। মিশরের নিরাপত্তা সূত্রগুলো যুদ্ধবিরতির আলোচনা স্থগিত হয় এবং কোনো চুক্তিতে পৌঁছাতে না পারার জন্য ইসরায়েলকে দোষারোপ করেছে। তারা বলেছে, যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে ইসরায়েলের মধ্যে প্রকৃত ইচ্ছার অভাব রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে তারা আরও জানিয়েছে, ইসরায়েলি আলোচকদের মধ্যে অভ্যন্তরীণ মতভেদ দেখা দিয়েছে। সূত্রের মতে, ইসরায়েলি প্রতিনিধি দল যুদ্ধবিরতির প্রস্তাবে বেশ কিছু নতুন শর্তের কথা বলছে, যা পরবর্তীতে সংশোধন করা যাবে কিংবা নতুন শর্ত জুড়ে দেওয়া যাবে। ইসরায়েলের এই অভিপ্রায় আলোচনাকে ভেস্তে দিয়েছে। মিশরীয় নিরাপত্তা সূত্রগুলো আরও বলেছে, যুদ্ধবিরতির চুক্তিতে ইসরায়েলের এই বিরোধিতা চুক্তির কার্যক্রমে দেরি এবং আগে যেসব বিষয় সম্মত হয়েছিল তার বিপরীতে নতুন শর্তাবলী চাপানোর বিষয়টি ইঙ্গিত দেয় যে ইসরায়েলি পক্ষ আলোচনাটিকে প্রাথমিকভাবে সংঘাত সমাধানের আন্তরিক প্রচেষ্টার পরিবর্তে খবরের একটি উপাদান হিসাবে দেখছে। ইসরায়েলের এমন মনোভাব যুদ্ধবিরতির আলোচনাকে স্থগিতের দিকে নিয়ে গেছে। ইসরায়েল বিরোধী অভিযান বিস্তারের হুমকি দিল ইয়েমেনের সামরিক বাহিনী। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী ইহুদিবাদী ইসরায়েল এবং তার সমর্থক ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে অভিযান বিস্তারের হুমকি দিয়েছে। গতকাল সকালের দিকে ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকার খান ইউনুস শহরের আল মাওয়াসি শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরায়েল ভয়াবহ গণহত্যা চালানোর পর এই হুঁশিয়ারি উচ্চারণ করল ইয়েমেনের সামরিক বাহিনী। গতকালের ওই গণহত্যায় 90 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এছাড়া 300-র বেশি মানুষ আহত হয়েছেন এবং হতাহতদের মধ্যে বহু সংখ্যক নারী এবং শিশু রয়েছে। গতকালের গণহত্যা সম্পর্কে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সারি বলেন, সশস্ত্র বাহিনী গাজার ঘটনাবলী লক্ষ্য করছে এবং দখলদার শত্রুরা যে সর্বশেষ গণহত্যা চালিয়েছে সেই বিষয়টিও ইয়েমেনি সামরিক বাহিনীর নজরে রয়েছে। তিনি বলেন, ইসরায়েলের এই হত্যাযজ্ঞ এবং অপরাধ থামানোর জন্য ইয়েমেনের সামরিক বাহিনী তাদের সামর্থ্য অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা এবং পদক্ষেপ নেবে। ফিলিস্তিনের জনগণের রক্তের জন্য সত্যিকারের বিজয় এবং ইসরায়েলি শত্রু এবং তার সমর্থকদের বিরুদ্ধে সামরিক অভিযান বাড়াতে দ্বিধা করবে না ইয়েমেন। হামলা চালানোর দাবি ইসরায়েলের। হামাস বলছে, দেইব ভালো আছেন। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেইব ভালো আছেন, এখনও সামরিক অভিযান চালাচ্ছেন বলে জানিয়েছেন এক শীর্ষ কর্তা। রোববার ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, হামাসের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন যে ইসরায়েলি সেনা সদস্যরা দেইবকে টার্গেট করে বিমান হামলা চালিয়ে হত্যা চেষ্টা সত্ত্বেও তিনি ভালো আছেন। ওই কর্মকর্তা এফপিকে বলেছেন, হামাসের সামরিক শাখার কার্যক্রম কমান্ডার মোহাম্মদ দেইব সরাসরি তদারকি করছেন এবং তিনি ভালো আছেন। ইসরায়েল শনিবার দক্ষিণ গাজায় হামাসের একটি কম্পাউন্ডে দেইবকে হত্যার উদ্দেশ্যে বোমা হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত 90 জন নিহত এবং 300 জন আহত হয়েছে। যে এলাকায় ইসরায়েল হামলা চালিয়েছে সেটি তাদেরই ঘোষিত সেফ জোন। সেখানে 80,000 বেসামরিক নাগরিক বাস করে, কিন্তু ইসরায়েল কারো জীবনের তোয়াক্কা করেনি। ভয়াবহ হামলা চালায়, যুদ্ধবিমান ড্রোন দিয়ে সেখানে ভয়াবহ 5টি বোমা এবং 5টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পুরো এলাকাটি পুরোপুরি গুড়িয়ে দেয়। গাজার 2 জনের উপর বিশেষভাবে ক্ষুব্ধ ইসরায়েল। একজন হলো ইয়াহিয়া সিনোয়ার, তিনি হামাসের গাজা প্রধান, অপরজন হলেন দেইব। 10 মাস ধরে তাদের পেছনে ছুটছে ইসরায়েল, কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো ক্ষতি করতে পারেনি তারা। ফোন কলে ট্রাম্পের সাথে কথা বলেছেন বাইডেন। নির্বাচনী সমাবেশে বন্দুকধারীদের গুলিতে আহত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ও বাটলার এবং মেয়র বব ডান্ডয়ের সঙ্গেও কথা বলেছেন বাইডেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। হোয়াইট হাউসের ওই কর্মকর্তা বলেন, বাইডেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন, তবে তাদের মধ্যে কি কথা হয়েছে তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি এই কর্মকর্তা। হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ডেলাওয়ার থেকে শনিবার রাতে ওয়াশিংটন ডিসিতে ফিরছেন বাইডেন। স্থানীয় সময় রোববার সকালে হোয়াইট হাউসে ফিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে হালনাগাদ তথ্য জানবেন তিনি। সেই সঙ্গে নিরাপত্তা কর্মকর্তাদের কাছ থেকে হামলার আপডেট তথ্য নেবেন বাইডেন।
হাতিয়ার হিসেবে ব্যবহারের পরিণতি, বাণিজ্যিক লেনদেনে দ্রুত আধিপত্য হারাচ্ছে ডলার। যুক্তরাষ্ট্রের একতরফা নীতির মোকাবেলায় নানা প্রচেষ্টার অংশ হিসেবে ইরান এবং রাশিয়ার লেনদেন থেকে ডলার বাদ দেওয়া হয়েছে। ইরান এবং রাশিয়ার মধ্যে সব ধরনের লেনদেনের ক্ষেত্রে ডলারকে পাশ কাটিয়ে যাওয়ার কারণ হিসাবে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের একপেশে নীতির কারণে এই সিদ্ধান্ত। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বব্যাপী লেনদেনের ক্ষেত্রে ডলারের আধিপত্য ক্ষুণ্ণ করতে ভুক্তভোগী দেশগুলো চেষ্টা করে আসছে। আমেরিকার নিষেধাজ্ঞার কবলে থাকা দেশগুলো ডলারের আধিপত্যের কারণে এই পর্যন্ত ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। পার্স টুডে জানিয়েছে, বিশ্বের বিভিন্ন অঞ্চলের অনেক দেশই ডলারের স্থলে স্থানীয় অথবা অন্য কোনো দেশের মুদ্রা ব্যবহারে আগ্রহী। আমেরিকা ডলারকে নিজেদের অর্থনৈতিক স্বার্থ হাসিলের পাশাপাশি রাজনৈতিক এবং সামরিক স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করছে, যা এখন সব দেশের কাছেই স্পষ্ট। আমেরিকার এই আধিপত্যকামী নীতি ডলারের প্রতি বিভিন্ন দেশের আগ্রহকে কমিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের কবল থেকে মুক্ত হতে নানা অর্থনৈতিক সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রসঙ্গে ইউরোশিয়ান ইকোনমিক ইউনিয়নের কথা উল্লেখ করতে পারা যায়। মলদোভা এবং কিউবা এরই মধ্যে এই সংস্থার পর্যবেক্ষক সদস্য। বিশ্ব অর্থনীতির উপর পাশ্চাত্যের একচ্ছত্র আধিপত্য মোকাবেলা করার লক্ষ্যে রাশিয়ার নেতৃত্বে যেসব অর্থনৈতিক সংস্থা গঠিত হয়েছে, এটি তার মধ্যে অন্যতম। আরও দুটি গুরুত্বপূর্ণ সংগঠন হলো সাংহাই সহযোগিতা সংস্থা ও ব্রিক্স। বিশ্ববাজারে মার্কিন ডলারের প্রভাব খর্ব করার লক্ষ্যে বর্তমানে একটি অভিন্ন মুদ্রা চালু করার বিষয়টি বিবেচনা করছে ব্রিক্স। বর্তমানে রাশিয়া এবং চীন তাদের বাণিজ্যিক লেনদেনের প্রায় 70% সম্পন্ন করছে নিজেদের মুদ্রার মাধ্যমে। ল্যাটিন আমেরিকা, ব্রাজিল ও আফ্রিকা মহাদেশে দক্ষিণ আফ্রিকা ডলারের বিকল্প মুদ্রায় বাণিজ্যিক লেনদেনের পক্ষে। এইসব দেশও ডলারের মুক্ত বাণিজ্যিক লেনদেন প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিতে কাজ করছে। এরই ধারাবাহিকতায় এরই মধ্যে রাশিয়া ও ইরান বাণিজ্যের ক্ষেত্রে ডলারকে বাদ দিয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব ডলারে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের ডলারে রিজার্ভ রাখার প্রবণতা কমছে। 2003 সালে এটি ছিল 66%, আর সাম্প্রতিক বছরগুলোতে তা কমে 58% দাঁড়িয়েছে।